হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমাদের আগামীতে যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ নিয়ে এসেছি, তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এখানে আমি কি করছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জেলাভিত্তিক এমসিকিউ সিরিজ আমি একটা আনছি, যেখানে কি হচ্ছে প্রত্যেকটা জেলার বিভিন্ন এমসিকিউ নিয়ে কি করছি আমরা আলোচনা করছি। ঠিক আছে, তো আজকেই হচ্ছে আমাদের শেষ জেলা। আমি কিন্তু সমস্ত জেলা অলরেডি করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তো যাই হোক, তো আজকে যে জেলা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে কোচবিহার জেলা। আর এই যে কোচবিহার জেলা, এই কোচবিহার জেলার মধ্যে মানে কি বলবো, তার অবস্থানটা যদি তোমরা দেখতে চাও, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গের এই যে জেলাটা আছে, এই জেলাটা হচ্ছে কোচবিহার জেলা। এবং এই যে এমসিকিউ গুলো করানোর আগে তোমাদের আমি একটা কথা বলে দিই, আমি সমস্ত এমসিকিউ এই যা পুরো সিরিজটা করালাম সেটা হচ্ছে এই মিশন পঞ্চায়েত নামেরই একটা বই, অন্বেষা পাবলিকেশন থেকে যেটা পাবলিশ করে, সেই বইটা নিয়ে থেকেই কিন্তু আমি করাচ্ছি। তো যাই হোক, চলো এমসিকিউ শুরু করা যাক। কোচবিহার জেলার প্রথম কোশ্চেন কি বলছে, বলছে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের জেলারূপে অন্তর্ভুক্ত হয় কত সালে। ঠিক আছে, দেখো, তোমাদের যখন আমি সংবিধান পড়িছিলাম তখন আমি একটা জিনিস বলেছিলাম যে প্রিন্সলি স্টেট, মনে আছে? প্রিন্সলি স্টেট কেন বলেছিলাম যে আমাদের যে মানে ইউনিটি, মানে পুরো যে স্ট্যাচু অফ ইউনিটি যার নামে বল্লভভাই প্যাটেল, তাই না, সর্দার বল্লভভাই প্যাটেল কি করছিলেন, এই সমস্ত মানে প্রিন্সলি স্টেটগুলোকে নিয়ে কি করছিলেন এবং সমস্ত এখানে ভারতটাকে জুড়ছিলেন, তাই না? তো এই যে কোচবিহারটা কি ছিল, প্রিন্সলি স্টেট। ওই সময় এখানকার রাজা কে ছিলেন? রাজা ছিলেন জগদীপেন্দ্র নারায়ণ। জগদীপেন্দ্র নারায়ণ ছিলেন এখানকার হচ্ছে রাজা এই প্রিন্সলি স্টেটের। তো এনাকে দিয়ে সই করানো হয় 1949, এবং তারপরে 1950 সালে কুচবিহারটাকে কি করা হচ্ছে, ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ঠিক আছে, এইভাবে বহু, তোমাদের জুনাগড় পড়েছো, তোমরা হায়দ্রাবাদ পড়েছো, ঠিক আছে, কাশ্মীরও এরকম একটা ইস্যু হয়েছিল। তো এইরকম ভাবে কি হয়েছিল, আমাদের দেশটা জোড়া লাগানো হয়েছিল, তার মধ্যে কুচবিহার কিন্তু একটা প্রিন্সলি স্টেট ছিল। ঠিক আছে, যে জিনিসটা কিন্তু এই মুহূর্তে আবার দেখবে কুচবিহার থেকে কিন্তু আবার এই সমস্ত কথাগুলো উঠছে, তাই না? নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলি আসাম রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে। দেখো, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। তোমরা সবাই জানো এখান থেকে কি হচ্ছে, আসাম শুরু। ভালো করে খেয়াল করো, যদি আসাম এখান থেকে শুরু হয়, তাহলে এই তো কুচবিহার। ঠিক আছে, এই কোচবিহার, আর এখান থেকে কি, এখান থেকে হচ্ছে আলিপুরদুয়ার। তাহলে কোচবিহার আর আলিপুরদুয়ার দুটোই টাচ করছে আসামের সাথে। তাহলে কি হচ্ছে, তাহলে অপশন হয়ে যাবে আমাদের ডি, আলিপুরদুয়ার এবং হচ্ছে কোচবিহার। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা সংখ্যা সব থেকে বেশি। এখানে অপশন অনুযায়ী তো কোচবিহারই হবে, তার কারণ এই যে বলেছে 5টা মহকুমা, কোচবিহার জেলায় টোটাল 5টা মহকুমা আছে, এই অপশন অনুযায়ী কোচবিহারই সব থেকে বেশি। কিন্তু তুমি যদি আমি যে জেলায় থাকি আর কি, সাউথ 24 পিজিএস, বা হচ্ছে তুমি মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাতেও কিন্তু 5টা হচ্ছে মহকুমা বা হচ্ছে এসডিও আছে। মহকুমা বা এসডিও কি সেটা তোমাদের এখন আর বলতে হবে না নিশ্চয়ই, আমি মানে এই লাস্ট 22টা ভিডিও কিন্তু আমি বারবার এই নিয়ে আলোচনাও করেছি। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত। তোমরা জানো বাংলাদেশের সাথে যে সীমানা স্পর্শ করে সেটা হচ্ছে 3 বিঘা করিডোর, একটা জায়গা আছে কোচবিহার, এবং কোচবিহার জেলার যদি আরো ডিটেলে বলি সেটা কি, সেটা হচ্ছে মেখলিগঞ্জ। সেখানে কি হচ্ছে, এই 3 বিঘা করিডোরটা আছে। তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রসিক বিল পাখিরালয় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত। ঠিক আছে, দেখো, রসিক বিল পাখিরালয় পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত, এটাই একটা কোশ্চেন। ঠিক আছে, কিন্তু কোচবিহারের কোথায় অবস্থিত, তাহলে হয়ে যাবে অপশন এ, তুফানগঞ্জ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক্যালি শীতকালে এখানে প্রচুর পাখি আসে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোচবিহার জেলায় জেলা পরিষদের সংখ্যা কটা। জেলা পরিষদ কোচবিহারে কটা আছে, একটি আছে। 7 নম্বর প্রশ্ন, এই জাতীয় সড়ক নিয়ে সমস্ত কোশ্চেন আনসার আমি একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো, কেন এখন চেঞ্জ হয়েছে। জাতীয় সড়কগুলো কিন্তু এই মুহূর্তে এখন চেঞ্জ হচ্ছে, সুতরাং এইগুলো নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট বলছে সমগ্র কোচবিহার জেলাকে
কয়টি মহকুমাতে বিভক্ত করা হয়, মানে কটা এসডিও আছে কোচবিহার জেলায়? তোমাদের এক্ষুনি বললাম আমি 5টা এসডিও আছে, এবং পরের কোশ্চেনে আমি এসডিও গুলোর নামও বলে দেবো। 9 নম্বর প্রশ্ন যেটা তোমাদের বলছে হচ্ছে নিম্নের কোনটি কোচবিহার জেলার মহকুমা নয়? দেখো, মাথাভাঙা মহকুমা আছে, ঠিক আছে, আর কি আছে, আর হচ্ছে তোমার মেখলিগঞ্জ আছে, দিনহাটা আছে, আচ্ছা, এরপরে আর একটা আছে, তাটা হচ্ছে কোচবিহার সদর, কোচবিহার সদর আছে, আর একটা কি, আর একটা হচ্ছে তুফানগঞ্জ বলে, যেটা আমি বললাম, দুটো গঞ্জ আছে, ঠিক আছে, তোমার হচ্ছে মেখলিগঞ্জ আর তুফানগঞ্জ, দুটো হচ্ছে এসডিও, মানে দুটো গঞ্জে এসডিও, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, শীতলকুচি, শীতলকুচি কোনো এসডিওর নাম না, ঠিক আছে। তাহলে 5টা এসডিও কি, মাথাভাঙা, ঠিক আছে, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, দিনহাটা আর কোচবিহার সদর নিজে, ঠিক আছে। কোচবিহারের ছেলেমেয়েরাই এগুলো কিন্তু মনে রাখবে, বাকিরা কিন্তু এত ডিটেল মনে রাখার দরকার নেই। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, কোচবিহার জেলায় পঞ্চায়েত সমিতি কটা আছে? 12টা। এগুলো সব কোচবিহার জেলার ছেলেমেয়েরাই মনে রাখবে, ঠিক আছে, কেননা এগুলো এত ডিটেল বাইরের ডিস্ট্রিক্টের ছেলেমেয়েদের না মনে রাখলেও হবে, কেননা এগুলো কি বলতো, ধরো পঞ্চায়েতের পরীক্ষা যদি ইন্টারভিউ করে দেয় তাহলে এগুলো কিন্তু লাগবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে সুপারি ফলন হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা হিসেবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্থান অধিকার করে কে? দেখো, এখানে সুপারি ফলনে সব থেকে হচ্ছে বেসিক্যালি কোচবিহারে সব থেকে বেশি তামাক চাষ হয়, পশ্চিমবঙ্গের কোচবিহারে সব থেকে বেশি তামাক চাষ হয়। এইবারে এই যে সুপারি ফলনের দ্বিতীয় স্থান অ্যাকচুয়ালি আলিপুরদুয়ার, কোচবিহার এরাই ফার্স্ট সেকেন্ডে থাকে, বুঝতে পারলে? সুতরাং সুপারি এই ফলনে যদি দ্বিতীয় বলে বা প্রথমও যদি বলে, আলিপুরদুয়ার, কোচবিহার দেখবে এগুলোই থাকবে অপশানে। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলছে কোচবিহার জেলায় গ্রাম পঞ্চায়েত সংখ্যা কটা? কোচবিহার জেলায় গ্রাম পঞ্চায়েত সংখ্যা 128টা। এগুলো ওই কোচবিহারের ছেলেমেয়েরাই মনে রাখবে, ঠিক আছে, বাকি অত ডিটেল তোমাদের এরকম ভাবে কিন্তু দরকার নেই। নেক্সট, মানে অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা, কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার সদর হচ্ছে কি, দেখো একটা নদী আছে, সেই নদীটা চুম্বি উপত্যকা থেকে সেটা বেরিয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে তোরসা। এই তোরসাটাই হচ্ছে কি কোচবিহার, তোরসারই তীরে হচ্ছে কি কোচবিহার শহরটা গড়ে উঠেছে। 14 নম্বর প্রশ্ন কি, তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের প্রথম জেলা? অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি, কোচবিহার তামাক উৎপাদন করে সব থেকে প্রথম। 15 নম্বর প্রশ্ন কি বলছে, মানে প্রথম নয়, সব থেকে বেশি বলছে বর্তমানে কোচবিহার জেলা অতীতে কোন রাজ্যের অন্তর্গত ছিল? দেখো, আসাম, তোমরা যখন অসমে যাও দেখবে একটা ট্রেন আছে, তার নাম হচ্ছে কামরূপ এক্সপ্রেস। কেন? তার কারণ তারই নাম ছিল আগে আসাম, মানে আমরা যেটাকে আসাম বলি, অসমের আগের নাম কি ছিল? কামরূপ, ঠিক আছে। তো এই কোচবিহার এরই আন্ডারে ছিল, বোঝা গেল। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে নিম্নের কোন নদীটি কোচবিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? গদাধর, হ্যাঁ হয়েছে, দুধকুমার হয়েছে, সুটুঙ্গা এটাও হয়েছে, ফুলেশ্বরী কি? ফুলেশ্বরী হচ্ছে কোচবিহার ভিতর দিয়ে প্রবেশ করেনি। নেক্সট, বর্তমানে কোচবিহার জেলার মোট পৌরসভা সংখ্যা কটি? এটা কটা হবে? এটা হবে 6টি হবে। এগুলো ওই আমি বারবার বলছি, এগুলো যদি তোমার কোচবিহারে বাড়ি হয় তাহলেই তুমি ডিটেলে মনে রাখবে, তা নাহলে কিন্তু এইভাবে মনে রাখার দরকার নেই। আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে আমি অনেককে দেখেছি, কারণ এটা আমি আমার স্টুডেন্টের মধ্যেও দেখেছি, যে তারা কিন্তু হচ্ছে লিটারেলি মানে সব ওরকম মনে করতে চাইছে, যে মানে সমস্ত ডিস্ট্রিক্ট স্যার কোনটা কখন প্রশ্ন চলে আসে। ব্যাপারটা হচ্ছে এই যে এই প্রশ্ন তোমার বেশি দিন মাথায় থাকবে না, নিজের জেলা হলে তোমার থাকবে। আর এগুলো তোমার দেখবে কোনো পরীক্ষায় এত ডিটেলে কোশ্চেন ঢুকবে না। ধরো কোচবিহারে সুপারি চাষ আসতে পারে, সব থেকে বেশি তামাক চাষ আসতে পারে, ঠিক আছে, এই যে এরপরে পড়াবো হচ্ছে তোমার জয়ী সেতু, এগুলো আসতে পারে, কিন্তু এই যে ব্লক কটা হচ্ছে, এই মহকুমা, এই এত ডিটেল কোশ্চেন কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলে মেয়ের জানার দরকার নেই। আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিও বলছি, তার কারণ আমি কিন্তু মানে অনেক দেখেছি, কিন্তু এরকম অনেকে করছে। যাই হোক, 18 নম্বর প্রশ্ন কি বলছে সিতাই ব্লক কোন মহকুমার অন্তর্গত? তুফানগঞ্জ, ঠিক আছে। এইগুলো তুমি এবার আমাকে বলতে পারো যে স্যার আপনি কি করে মনে রাখছেন? আমি মনে রাখছি তার কারণ হচ্ছে এই কোশ্চেন আনসারগুলো আমি দেখেছি তাই, কারণ এত ডিটেল কোনো টিচার বলতে পারবে না। তুমি এরকম ভাবে বলতে পারবে যে আমার বারুইপুরের আমি একটা পাথর প্রতিমা বলে একটা জায়গা আছে, আমি নাম বলে দেবো, পাথর প্রতিমা কোন এসডিওর আন্ডারে আছে বা কোন ব্লকের আন্ডারে আছে। এবার পাথর প্রতিমার নাম তো তাও অনেকে শুনেছে, জয়নগরের নাম তাও অনেকে শুনেছে, আমি আমার বলে দেবো যে আমাদের এখানকার বিষ্ণুপুর কোন এসডিওর আন্ডারে আছে, কেউ বলতে পারবে? সবাই তো বিষ্ণুপুর মানি তো ওখানে মেরে দেবে বাঁকুড়া বিষ্ণুপুর, কিন্তু আমাদের এখানেও একটা বিষ্ণুপুর আছে, ঠিক আছে। তালপুকুর যদি বলি কোন কোন বিডিওর আন্ডারে আছে, তালপুকুর তো পশ্চিমবঙ্গের সব জায়গায় আছে, আমাদের এখানেও আছে, ঠিক আছে। হরিনাভি আছে আমাদের এখানে,
আমাদের এখানে রাজপুর, সোনারপুর আছে। সুতরাং তাও এগুলো আমি অনেক বড় বড় নাম বলছি, কিন্তু ছোট ছোট অনেক নাম আছে, পিয়ারা বাগান বলে একটা জায়গার নাম আছে। সুতরাং এগুলো নিয়ে এত ডিটেল আমি বলবো জানার দরকার নেই, যার বাড়ি এই জায়গায় বা ওই জেলায় তারাই জানবে। যাই হোক, এইটা কিন্তু সবাইকে জানতে হবে। বলছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম জয়ী সেতু কোন নদীর উপর নির্মিত? জয়ী সেতু হচ্ছে কোন নদীর উপর নির্মিত? তিস্তা নদীর উপরে নির্মিত। আমি বলে দিই, পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম সেতু হচ্ছে কিন্তু এই জয়ী সেতু। এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার হচ্ছে এই জয়ী সেতু, এবং এটা 2021 সালে, 2021, হ্যাঁ 2021ই হবে, 2021 সালে হচ্ছে এই জয়ী সেতুটা চালু হয়, ঠিক আছে। এবং কোথায় আছে? এটা হচ্ছে এই আমাদের এখানেই, মানে এই জেলাতেই হচ্ছে তোমার তিস্তা নদীর উপরে। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি, আমি ওই জন্যই এই উত্তরটা তখন ওখানে দিলাম না, কারণ নেক্সট কোশ্চেনই এটা আছে। বলছে কোন দুটি স্থানকে জয়ী সেতু সংযুক্ত করেছে? একটা হচ্ছে হলদিবাড়ি আর মেখলিগঞ্জ, এদের মধ্যে ডিস্টেন্সটা অনেক ছোট করে দিয়েছে। আমি তখনই বলতাম, কারণ এটা দিয়ে যেহেতু পরের কোশ্চেনটা, তাই জন্য আমি আর বললাম না। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি, বলছে কোচবিহার জেলাকে মোট কতকগুলি সমষ্টি উন্নয়ন ব্লক এটাই ভাগ করা যায়? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 12টি হচ্ছে তোমার সমষ্টি উন্নয়ন ব্লক, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আছে। নেক্সট, কোচবিহারের রাজবাড়ির অপর নাম কি? দেখো, এটা হবে ভিক্টর জুবিলি প্যালেস। এই কোচবিহারের রাজবাড়ি, কেন কোচবিহারের রাজবাড়ি? আমি যে গল্প বললাম, ঠিক আছে, তার আগে তো ওটা প্রিন্সলি স্টেট ছিল, তাই জন্যই ওই রাজবাড়িটা আছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, বলছে কোন রাজার চুক্তি স্বাক্ষর ওয়ারেন হোস্টিংস কোচবিহারকে ব্রিটিশদের একটি করদ রাজ্য হিসাবে পরিণত করে? আমি তোমাদের একটা কথা বলি, এই যে ওয়ারেন হেস্টিং, তোমার মনে আছে ওয়ারেন হেস্টিং কত সালে? 1973 সাল থেকে শুরু করে, অ্যাকচুয়ালি ওয়ারেন হেস্টিং এর টাইম হচ্ছে 1972 সাল থেকে শুরু করে, 1900 কেন বলছি, 1772 সাল থেকে শুরু করে 1785 সাল, তাই তো, তাই হবে 72, হ্যাঁ, রেগুলেটিং আইনের 1 বছর আগে এবং হচ্ছে তোমার মানে এর 1 বছর পরে, ঠিক আছে। এই টাইমে ওয়ারেন হেস্টিং ছিল, ঠিক আছে। এবার কোচবিহার রাজ্যটা তুমি যদি দেখো, এখন তো কোচবিহার রাজ্য নিচের দিকে চলে এসেছে, আগে কোচবিহার রাজ্যটা একটু বড় রাজ্য ছিল। ওই যে রাজ্যটা, ওখানে তার উপরে একটা ভুটান রাজা আছে, ভুটান আছে, তখন তো সব রাজাদের ব্যাপার ছিল। ভুটান থেকে কি হয়, অ্যাটাকের একটা চান্স ছিল, তাই জন্য এই 1773 সালে যে বছর কি হচ্ছে, যে বছর হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট পাস হচ্ছে, মানে বুঝতেই পারছো ওয়ারেন হেস্টিং সিংহাসনে বসে আছে। এবার ওয়ারেন হেস্টিং এর সাথে কি হচ্ছে, একটা চুক্তি স্বাক্ষর হচ্ছে। সেই চুক্তির মাধ্যমে কি হচ্ছে, ব্রিটিশদের একটা করদ রাজ্যে পরিণত হচ্ছে কি, এই হচ্ছে আমাদের কোচবিহারটা। আর এই কোচবিহার তখন যে মানে এই স্বাক্ষরটা করেছিল, এই যে চুক্তিটা করেছিল, সেই রাজাটা কি, সেই রাজাটা হচ্ছে অপশন এতে যা আছে, রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ। সমস্ত দেখবে কোচবিহারের রাজাদের মানে পরে দেখবে নারায়ণ কথাটা আছে, ঠিক আছে। নারায়ণী সেনা, এখন দেখবে নারায়ণী সেনা ওই সাদা ড্রেস পরে বেশ এখন সর্বত্র দেখি। অ্যাকচুয়ালি এই কোচবিহার যে এই রাজবাড়ি বা এই সমস্ত ব্যাপার স্যাপার, মানে এখন অনেক কিছু শুনছি আমার সাথে, মানে এই যে রাজবংশী বলে একটা সম্প্রদায় আছে, ঠিক আছে, আমি আসছি, একটু পরে আসছি। নেক্সট 24 নম্বর প্রশ্ন কি বলছে, যে কোচবিহার কোন মানে কোচবিহারের কোন লোকসঙ্গীত শিল্পী এই মানে সাইটোল সম্রাটি, ঠিক আছে, সাইটোল, অ্যাকচুয়ালি বানানটা আমি এইটা জানতাম, সাইটোল। এই সাইটোল হচ্ছে কি একটা লোকগীতি। এখানে কি করা হয়, এখানে যেটা করা হয় সেটা হচ্ছে ওই যে মানে মানে নতুন প্রজন্ম যারা, মানে যারা ধরো বাচ্চা, মানে প্রসবের আগে যে সঙ্গীত, ঠিক আছে, যেটা হচ্ছে বাচ্চাদের শিশুদের আছে মঙ্গল কামনা করে যে গানটা হতো, সেটাকে সাইটোল বলা হয়, ঠিক আছে। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে এই যে রাজবংশী সম্প্রদায়, এই যে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে আছে। তোমরা বাংলা ভাষার উপভাষা পড়েছিলে ছোটবেলায়? বাংলা ভাষায় 5টা উপভাষা ছিল, তার মধ্যে আমাদের রাঢ়ী ছিল, বঙ্গালী ছিল, যারা বাংলা ভাষায় কথা বলে, রাজবংশী। তোমার যদি কোনো রাজবংশী বন্ধু থাকে, মানে ঠিক আছে, মানে যারা কলকাতার দিকে কলেজে পড়ে, তাদের কারোর না কারোর বন্ধু তো থাকবেই, মানে প্রত্যেকের একটা করে রাজবংশী বন্ধু থাকে, তার কারণ উত্তরবঙ্গ থেকে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু পড়তে আসে। তো রাজবংশী বন্ধু বান্ধব থাকলে দেখবে ওদের ভাষাটাও কিন্তু আলাদা, মানে আলাদা বলতে ঠিক আলাদা না, মানে উপভাষা যেমন হয় না, যেমন মেদিনীপুরের ভাষা একটু অন্যরকম মানে টান থাকে, যেটা আঞ্চলিক টাচ বলে, যেটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার বৈশিষ্ট্য, মানে যেটাই হচ্ছে বিউটি, যে আমাদের যে ভারতের যে ব্যাপারটা আছে না, যে মানে ইউনিটি ইন ডাইভার্সিটি। তো আমরা সবাই বাংলায় লিখি, বাংলায় বলি,
কিন্তু তাদের অ্যাডভান্টেজ, তারা নিজেদের একটা ভাষা, মানে তারা আলাদাভাবে একটা ভাষা বলতে পারে, যেটা কিন্তু তুমি বুঝতেও পারবে না। এই রাজবংশী ভাষা, এই সাইটল মানে যে গান, ওটা যদি তোমার সামনে গায়ও না, তোমার বোঝা মুশকিল হবে। তার কারণ সেই ভাষার একটা আলাদা বিউটি আছে, ঠিক আছে? মানে সেই ভাষা বেশ, মানে কি বলবো, মানে তুমি না একটু যদি ওটা শুনতে শুনতে তোমার হয়ে যাবে, কিন্তু একটু যদি না জানো তাহলে কিন্তু হবে না। সুতরাং আমি বারবার এই কথাটা কেন বলছি, এই কোচবিহার রাজবংশী এই জিনিসটা মাথায় রাখবে, যে রাজবংশী উপজাতি যেটা বলা হয়, সেটাও কিন্তু এই কোচবিহার জায়গাতেই বেশি পাওয়া যায়। শুধু কোচবিহার না, দিনাজপুরেও দেখতে পাওয়া যায়, ঠিক আছে? মোটামুটি উত্তরবঙ্গে বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন কোচবিহার রাজ নারায়ণী নামে একটা রূপোর মুদ্রা প্রচলন করেছিল? এটা কি? এটা হচ্ছে রাজা নরনারায়ণ। এবং বলে দিই, এই মানে কোচবিহারের যে আর্মি, ঠিক আছে, কোচবিহারের মানে তখনকার সময় তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো নারায়ণী সেনা। এখনো দেখতে পাবে এই কোচবিহার, এই যে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে দেখবে বিভিন্ন হয়, মানে তাদের, আমি রাজবংশী মানে মিস রাজবংশী, মিস্টার রাজবংশী, এরকমও কিন্তু আমি দেখেছি। তাদের যে গান, সেই গানের দেখবে তুমি ইউটিউবে খুঁজবে, রাজবংশী গান পেয়ে যাবে, ঠিক আছে? কিংবা হচ্ছে তুমি এই মানে সাইটল লোকগান এরকম লিখবে, এগুলোও পেয়ে যাবে। আমি এগুলো শুনি, বেশ খারাপ লাগে না, বুঝতে পারলে? মানে ভালোই লাগবে, খারাপ কেন লাগবে, লোকগীতি ভালোই লাগবে, বুঝতে পারলে? নেক্সট 26 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন কুটির শিল্পের জন্য কোচবিহার বিখ্যাত? আমি এবার একটা বলে দিই, এই যে শীতল পাটি, ঠিক আছে, শীতল পাটি, পাটি অ্যাকচুয়ালি বেত টাইপের, বুঝতে পারলে? এখান থেকে একটা মাদুর মতো তৈরি করা হয়, যেটা খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর দেখতে হয়, মানে বসার একটা মানে মাদুর স্টাইলের একটা বস্তু তৈরি করা হয়। সেটা কি? সেটা হচ্ছে কোচবিহার জেলার খুব বিখ্যাত। এবং তুমি বলবে এই শীতল পাটি কোথা থেকে স্বীকৃত পেয়েছে, মানে কোথা থেকে স্বীকৃতি পেয়েছে, এই জিনিসটা তুমি আমাকে জানাবে। নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোচবিহারের বিখ্যাত ব্যক্তি আব্বাস উদ্দিন কোন ক্ষেত্রে খ্যাতি লাভ করেছে? এই ভাওয়াইয়া সঙ্গীত। ভাওয়াইয়া সঙ্গীত মানে দেখো, ভাওয়াইয়া সঙ্গীত শুধু যদি আমি কোচবিহার বলি তাহলে অন্যায় হবে। এটা কিন্তু রংপুরেও বিখ্যাত, মানে বাংলাদেশে যেটা। এগুলো তো একদিনের জিনিস নয়, বহুকাল আগে থেকে ঘটে আসছে। আমাদের দেশ তো ভাগ হয়েছে মাত্র কতদিন হবে, 70-75 বছর। আর কালচার কি 70-75 বছরে ডেভেলপড হয় নাকি? বছরের পর বছর ডেভেলপড হয়। এই যে নর্থ বেঙ্গলে এই ভাওয়াইয়া সঙ্গীতে কি আছে? গ্রামের কথা, পশু পাখির কথা, নদ নদীর কথা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো থাকে। শুনবে, এগুলো ভালো, মানে বেশ ভালো লাগবে। আমি ইউটিউবে এগুলো মানে মাঝে মধ্যেই দেখি, ঠিক আছে? শুধু আমি এখন কোচবিহার বলছি বলে তাই, রাজবংশী সম্প্রদায় নিয়ে বলছি বলে তাই, তুমি বিভিন্ন ডিস্ট্রিক্টে না তার একটা ফ্লেভার পাবে, তার একটা আলাদা, মানে কি বলবো, আলাদা একটা মানে ধরন পাবে, তার একটা আলাদা দেখবে ইউনিক একটা স্টাইল পাবে, সেগুলো বেশ ভালো লাগবে। নেক্সট 28 নম্বর প্রশ্ন কি বলছে? রাস উৎসবের জন্য নিম্নের কোন জেলাটি খ্যাতি অর্জন করেছে? রাস উৎসবের জন্য খ্যাতি অর্জন করেছে কোন জেলাটি? সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহারে তোমাদের মদনমোহন বলে একটা মন্দির আছে, সেখানে ওই রাসের মেলা হয়, ঠিক আছে, সেইটাই হচ্ছে খুব বিখ্যাত। নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোচবিহারের কোন রাজকুমারী জয়পুরের মহারাজ দ্বিতীয় সাওয়াই মানসিংকে বিবাহ করেন এবং রাজনীতিবিদ হিসাবে সাফল্য অর্জন করে, ঠিক আছে, সাফল্য অর্জন করে। এবার দেখো, এই সাওয়াই মানসিংকে বিয়ে করেছিল কে? গায়ত্রী দেবী। এই গায়ত্রী দেবী কে ছিল? এই যে আমি তোমাদের এতক্ষণ ধরে পড়াছিলাম জিতেন্দ্র, এই দেখবে ওদের সবাই নামের পরে নারায়ণ থাকে, জিতেন্দ্র নারায়ণ, তারই কন্যা হচ্ছে কিন্তু এই গায়ত্রী দেবী। এবং তখনকার দিনে প্রিন্সলি স্টেট ছিল, তো তখনকার দিনে রাজা রাজা ব্যাপার ছিল, বুঝতে পারলে? তো সেই জন্য এই সমস্ত। 30 নম্বর প্রশ্ন কি বলছে? অবিভক্ত কোচবিহার রাজ্য, বলছে কামারপুরের অন্তিম রাজা কে ছিল? ঠিক আছে, এটা কি হবে? মহারাজা নরনারায়ণ ছিল কামারপুরের অন্তিম হচ্ছে তোমার রাজা, ঠিক আছে। তো কোচবিহার নিয়ে এই মোটামুটি কোশ্চেন। তবে এইবারে আমি কিছু কথা বলি, ঠিক আছে। কোচবিহার দেখো, ছোট থেকে সমস্ত ছেলে মেয়ে, ইভেন কোচবিহারের প্রচুর বন্ধু বান্ধব তো আমাদের এই কলেজ টলেজেই পড়তে আসতো, বা ওই সমস্ত, কোচবিহার বলবো না, রাজবংশী সম্প্রদায়ের, ঠিক আছে। আমি কিন্তু এই যে বিভেদ এখন দেখছি, সেই জিনিসটা আমি এখন দেখি, মানে আগে কোনোদিন দেখিনি। এবার তোমরা বলতেই পারো যে আগে কোনোদিন হয়নি মানে কি এখন হবে না? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে ডেমোক্রেসিতে রাজতন্ত্র চলে না, সে যাই হোক না কেন। আর ডেমোক্রেসিতে আর একটা জিনিসও চলে না, যে এই ডেমোক্রেসি আনতে গিয়ে যাদের অবদান অনস্বীকার্য তাদেরকে অস্বীকারও করা যায় না। কারোর গুণগান গাওয়া যেতেই পারে, রাজবংশের কোনো গুণগান গাওয়া যেতে পারে না? অশোক নিয়ে তো ভারতবর্ষের যথেষ্ট গুণগান গায়, অশোক তো রাজাই ছিল এন্ড অফ দ্য ডে, ঠিক আছে।
কারোর গুণগান গাওয়া যেতেই পারে, সেটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকা উচিত না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এইটা যে কারোর গুণগান গাইতে গিয়ে আর একজনকে তার মর্যাদা থেকে নামিয়ে আনার চেষ্টা করা, এটা কোনোদিন মানে হতে পারে না। মানে আমার অনেক হয়তো কোচবিহারের যে কজনই দেখছো বা দেখবে, এটা কিন্তু একটা বক্তব্য। আমি জানি যে সবার ভাবনা চিন্তা এক নয়, বেশ কিছু মানুষজন এবং তারা কিভাবে কি করে আমি জানি না, কিন্তু দেখি মানে খুব মানে বেপরোয়া হয়ে কিছু জিনিস, আমি সেই জিনিসগুলোর নামও উল্লেখ করছি না, তারা বেপরোয়াভাবে মানে আমাদের দেশ নায়ক বলো বা হচ্ছে আমাদের মানে কি বলবো, মানে এমন একটা ব্যক্তিত্বকে তারা মানে ভুলণ্ঠিত করছে তাদের, তার মানে সম্মানকে, যে মানে ভাবার বিষয় না। তুমি আমি ভাবতেই পারি আমার একজন নায়ক আছে, আমার সম্প্রদায়ের একজন নায়ক আছে যিনি খুব বিশাল কিছু একটা ছিল, তার গুণগান আমি গাইব, তার জন্য আর একজনকে আমি টেনে নামাবো না, ঠিক আছে। আমি এই জন্যই এই যে রোনাল্ডো ভার্সেস মেসি, বিরাট কোহলি ভার্সেস রোহিত শর্মা, এই জিনিসগুলোরও ফ্যান আমি নই। তার কারণ হচ্ছে আমি হচ্ছে দুজনার খেলার মধ্যে একজনের খেলা আমার বেটার লাগতেই পারে, সেটা আমার ইন্ডিভিজুয়াল চয়েস, আমার বেটার লাগতেই পারে, কিন্তু তার জন্য আমি অপরপক্ষকে মানে একদম মানে যা ইচ্ছা তাই ভাবে আমি কিছু বলতে পারি না, ঠিক আছে। সুতরাং এই অদ্ভুত একটা আমাদের যুগ চলছে, যে যুগে একজনের প্রশংসা করতে গেলে মানে একজনকে এরম বীর দেখাতে গেলে তার পায়ের নিচে আর একজনকে রাখতে হয় এবং এআই ছবি জেনারেট করতে হয়। এই যে জিনিসটা চলছে, এতে কি হবে বলতো, এতে বিভেদ আরও বাড়বে। এই সব যখনই হবে তখন কি হবে, তখন এদিক দিয়ে আক্রোশ বাড়বে, এদিক দিয়ে আক্রোশ বাড়লে ওদিক দিয়ে আক্রোশ বাড়বে, এবং হিংসার বদলে সবসময় হিংসাই হয়, তাতে কিন্তু কোনো বেনিফিট কোনো মানে কিছু হয় না। আমি তো একটা জিনিস বললে অনেকের হয়তো খারাপ লাগবে, আমার বাংলাদেশে বেশ কিছু বন্ধু বান্ধব আছে, ঠিক আছে। মানে বন্ধু বান্ধব ইন দ্য সেন্স মানে মানে বন্ধু বান্ধব ইন দ্য সেন্স তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এতে কথা হয়। তারা আমাকে মানে তাদের মধ্যে একজন কবিও আছে বাংলাদেশে, বেশ নামকরা কবি, ঠিক আছে। তিনি আমাকে এই কথাটা বলতেন যে বাংলাদেশে আমাকে রাকেশ ভাই বলে কথা বলে, ঠিক আছে, যে রাকেশ ভাই, যে বাংলাদেশে একটা টাইমে না ইন্ডিয়ার খেলা হলে, বাংলাদেশে তখন আন্তর্জাতিক লেভেলে খুব একটা খেলতো না, ইন্ডিয়ার যখন খেলা হতো তখন বাংলাদেশের সমস্ত বাংলাদেশ টিভির সামনে বসে থাকতো, ইন্ডিয়াকে সাপোর্ট করতো। সচিন, বিশেষ করে সৌরভ গাঙ্গুলিকে নিজের ঘরের ছেলেই মনে করতো, কারণ সৌরভ গাঙ্গুলির কোনো একটা পৈতৃক বাসভূমি মনে হয় ওখানেও আছে, ঠিক আছে, মানে অনেক আগের জেনারেশনের আর কি। তো তারা মানে যথারীতি সমর্থন করতো। এই যতদিন এই ফেসবুকটা এলো বা হচ্ছে এই এলো, এই এরা এই ওরা এই করতে করতে এই যে হিংসাটা তৈরি হয়ে গেল, দেখা এবার এই হিংসাটা বাড়তে 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 আমাদের একসময় একটা মিত্র দেশ ছিল, সেটা এখন কাইন্ড অফ শত্রু দেশে পরিণত হলো। এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়াই করলো, ঠিক আছে। সুতরাং মানে কুচবিহারের যারা ভাই বোন আছে বা স্টুডেন্ট আছে, মানে তাদের উদ্দেশ্যে একটাই জিনিস বলার, যে ওই কথা আমার স্পষ্ট, যে কোনো এক ব্যক্তিত্ব বা কোনো এক বংশকে যদি আমি মানে তার প্রেজ করতে চাই, তাকে নিয়ে আমি ভালো কিছু বলতে চাই, তার বলার অনেক কিছু সেটা অনেকভাবে বলা যায়, ঠিক আছে, অনেকভাবে বলা যায়, গানের মাধ্যমে বলা যায়, তার অবদান নিয়ে বলা যায়, ঠিক আছে, যে যেটা ভালো মনে করে। কেউ যদি হিটলারকে ভালো মনে করে, আমি তুলনা করছি না, আমি হিটলারের মতো একজন কুলাঙ্গারের সাথে আমি কারোর তুলনা করছি না, সে হিটলারের ভালো কথা লিখবে, এবার বাকিটা তো মানুষের উপরে ছাড়তে হবে যে সে অ্যাকসেপ্ট করবে কি করবে না। এবার সেই হিটলার যদি সত্যি ভালো হতো তাহলে মানুষ অ্যাকসেপ্ট করে নিত, ঠিক আছে। কিন্তু বক্তব্য হচ্ছে এইটা, যে হিটলারকে আমি কেন এক্সাম্পল দিলাম, যে হিটলারের মতো অত একটা নেগেটিভ ক্যারেক্টারও যদি কেউ করতে চায়, সেখানেও মানুষ বাধা দিতে পারে না। সেখানে এক রাজবাড়ি, ঠিক আছে, যেখানে মানুষ কোচবিহারে ঘুরতে গেলে সেই রাজবাড়ি নিয়ে মানুষ মানে মানে ঘুরে আসে, মনে করে যে আমাদের রাজ্যের রাজবাড়ি। এটাও আমি বলে রাখি যে কোচবিহারে যখন কেউ ঘুরতে যায়, সে কিন্তু এটা কোনোদিন ভাবে না যে এটা কোচবিহার রাজবাড়ি, এই রাজবাড়ি সব ঠিক আছে মুখে বলে, কিন্তু সে জানে যখন বাইরে কোথাও যায়, কোনো কিছু দেখে, তখন সে বলে যে আমার কোচবিহারে একটা রাজবাড়ি আছে, সেটা কিন্তু কলকাতার ছেলে মেয়েও বলে। সুতরাং সেই যে রাজা বা সেই যে রাজবংশের যারা মেম্বার ছিলেন, তাদের মানে তাদের যে রেসপেক্ট, সেটা যদি করতে হয়, তার বিভিন্ন পথ আছে। দেশনায়ককে অপমান করে সেইটা কোনোদিন আমার মতে সাকসেসফুল হবে না, তার কারণ এতে হিংসা মানে এরা লজিক দেবে ওরা লজিক খুঁজবে, ওরা লজিক দেবে ওরা লজিক খুঁজবে, এবার এই লজিক
তার পাল্টা লজিক, এই যুক্তি থেকে এই যুক্তির আগে কখন যে কু বসে যায়, সেখানে কুযুক্তি বসে যায় এবং সেখান থেকে খেউড়ে চলে আসে গালা গালি হ্যান ত্যান। তোমরাও চাইবে না, যারা একদম সমর্থক তারাও চাইবে না যে তাদের যারা রাজা টাজা ছিলেন তাদের নামে লোকজন গালাগালি দিক। যারা সমর্থন করছে, আমি সবাই কথা বলছি না, যারা যারা এই নোংরামিটাকে সমর্থন করছে আমি তাদের উদ্দেশ্যে শুধু বলছি, ঠিক আছে? তো যাই হোক, বাকিটা তোমাদের হাতে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই কোচবিহার আমার শেষ করলাম, আমি কোচবিহারে গিয়েই শেষ করলাম। আমি আমার ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা থেকে এই জার্নিটা আমি শুরু করেছিলাম, ঠিক আছে? করে এই কোচবিহারে গিয়ে আমার সমস্ত জেলা পড়ানো হয়ে গেল এমসিকিউ আকারে। তোমরা জানাবে অবশ্যই যে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা নেক্সট কি চাও সেইটা আমাকে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদের কাজ করব, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত থাক। পঞ্চায়েত পরীক্ষার জন্য আমি আরও অনেক কিছু আনবো, তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তোমরা দেখতে পাবে। তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।